টানা ৬ মাস ধরে মূল্যস্ফীতি বাড়ছে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায়, ফলে বাড়তি ব্যয়ের চাপে সাধারণ মানুষ। শুধু তাই নয়, এই তালিকায় বাসা ভাড়া, পানি কিংবা বিদ্যুৎও বাদ যায়নি পোশাক এবং জুতার মতো পণ্য। পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে যতটা উদ্যোগ দেখা যায়, অন্যান্য পণ্য ও সেবার ক্ষেত্রে তা কম। ফলে কঠিন হয়ে পড়ে সার্বিক ব্যবস্থাপনা। মিসবাহ হাসানের রিপোর্ট। 4 বছর ধরে হাঁপানি, অ্যালার্জি সহ নানা রোগে ভুগছেন শাহানারা বেগম। সংসারের নিয়মিত খরচের সঙ্গে প্রতি মাসে যোগ হচ্ছে ওষুধ আর চিকিৎসা ব্যয়, কিন্তু সেই তুলনায় বাড়েনি পরিবারের আয়। তাই বাধ্য হয়ে নিত্য প্রয়োজনীয় বাজারের তালিকা ছোট করতে হচ্ছে তাকে। আমার বাচ্চা তো ওষুধ খাইতে হবে, আমি খাবার না খাইলেও আমি ওষুধটা আমার চলাই যেতে হয়। এই আজ 3 মাস হইতেই মানে প্রায় 20-25 হাজার টাকার ওষুধ লাগছে, এর বেশি লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহরাব হোসেন নিজের পড়াশোনার খরচ মেটাতে হিমশিম অবস্থা শুরু থেকেই। স্কুল কলেজের টিউশন ফি, কোচিং, বই ও যাতায়াত খরচ সব মিলিয়ে শিক্ষা ব্যয় এখন প্রতি পরিবারের জন্য বড় চাপ। সেমিনার লাইব্রেরিতে বেশ কিছু বই পাওয়া যায়, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টেক্সট বুক হিসেবে পড়ানো হয়। সো ওখান থেকে গিয়ে আমাদেরকে টেক্সট বুক আকারে পিডিএফ করে নিয়ে তারপর হচ্ছে পড়াশোনা করা লাগে। সো সেই জায়গা থেকে যদি বলি যে এই বইপত্র এগুলোর দাম যদি একটু কম হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধারাবাহিকভাবে বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মূল্যস্ফীতি। যেমন এই সময়ে স্বাস্থ্যের ক্ষেত্রে 3.69 থেকে উঠে গেছে 4.28%। অন্যদিকে শিক্ষার ক্ষেত্রে মূল্যস্ফীতির হার 7.38 থেকে উঠে গেছে 9.11%। অর্থাৎ 2 খাতে ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। একই সময়ে পোশাক, জুতা, বাসা ভাড়া, পানি, বিদ্যুৎ, গ্যাস সহ বিভিন্ন খাদ্য বহির্ভূত খাতেও বেড়েছে মূল্যস্ফীতির চাপ। আগে বাসার খরচ যদি 10,000 টাকায় কাভার হয়ে যেত, আমি 3 থেকে 4 বছর আগের কথা বলছি, আর এখন সেই খরচটা 25,000, 30,000, মানে কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি। আচ্ছা, 4 মাস 1 লক্ষ টাকার উপরে গেছে শুধু আমার নিজের পিছনে, অনেক টাকা ব্যবহার খরচ হচ্ছে। বর্তমান খরচের সংখ্যা বেশি, আয় কম, খরচ বেশি। আমার চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয়, সাংসারিক ব্যয় তো দিন দিন বেড়েই চলছে। তো সেই তুলনায় তো আমাদের মানে আয় বাড়ছে না। এটা আমরা প্যারাসিটামল নাপা, ওইটার দাম হচ্ছে আগে ছিল 8 টাকা পাতা, 10 পিসে এক স্ট্রিপ। এটা এখন করছে হচ্ছে 12 টাকা পাতা, 4 টাকা করে। এজিথ্রোমাইসিন বেড়ে গেছে হচ্ছে আপনার 10 টাকা 15 টাকা ব্যবধানে পার পিসে। আর হচ্ছে আপনার সিরাপ, যেটা প্যারাসিটামল সিরাপ, এটা ছিল 20 টাকা, এটা হয়ে গেছে 35 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে যতটা গুরুত্ব দেওয়া হয়, অন্যান্য পণ্য সেবার ক্ষেত্রে তা কম। ফলে কঠিন হয়ে পড়ে সার্বিক ব্যবস্থাপনা। আমাদের দরিদ্র এবং স্বল্প আয়ের যে জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু একটা বড় একটা সমস্যা সম্মুখীন করেছে, এবং যেটা কিন্তু তারা বিগত 3 বছর ধরে এই উচ্চ মূল্যস্ফীতির চাপে তারা কিন্তু তাদের যেটা স্বাভাবিক জীবনযাপন, এটা কিন্তু চালিয়ে যেতে তারা এখন অধিক মাত্রায় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। বিবিএস এর তথ্য অনুযায়ী হোটেল রেস্তোরাঁর মূল্যস্ফীতি বেড়ে এখন 12.25%। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মূল্যস্ফীতি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। আমরা যাচ্ছি তার কাছে। জনাব শফিকুজ্জামান, 71 বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন। আপনার অভিজ্ঞতায় বলে যে খাদ্য মূল্যস্ফীতি নিয়ে যে ধরনের আলোচনা হয় বা সেটি নিয়ন্ত্রণে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়, ঠিক সে বিপরীতভাবে স্বাস্থ্য, শিক্ষা কিংবা আবাসন খাতের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো কিন্তু উপেক্ষিত থেকে যায়। সেটি কেন হচ্ছে? প্রথম যে জিনিসটা হলো যে খাদ্যপণ্যের যেটা আছে, যেটা ব্যাপক আলোচনা হয়, যেটি হলো আমরা প্রতিদিন প্রতি বেলার জন্য, কারণ আপনাকে প্রতিদিন প্রতি বেলায় আসলে খাদ্য খেতে হয় এবং সেটা নিয়ে আসলে বেশি আলোচনা হয়। এর বাইরে যেটা আপনারা বললেন যে একটু সার্ফেসের বাইরে থাকে আমাদের বাসা ভাড়া বা অন্য বিষয়গুলো, এবং পানি, বিদ্যুৎ এবং পরিবহন সেক্টর, এগুলো নিয়েও আমরা বিভিন্ন সময় আলোচনা করি। বিশেষ করে জ্বালানি সেক্টর নিয়েও বেশ কিছু আলোচনা হয়। আর শিক্ষা এবং স্বাস্থ্য, এই বিষয়টা সত্যিকার অর্থে উপেক্ষিত। এবং আপনারা যে মূল্যস্ফীতির যে হারগুলো দেখালেন, যে অনেক ক্ষেত্রে এগুলো প্রায় ডাবল ডিজিটের কাছাকাছি, বাট শিক্ষা এবং স্বাস্থ্যতেও কিন্তু তুলনামূলকভাবে আপনার সেই মূল্যস্ফীতিটা কিন্তু আপনার 3 বা 4-এর ঘরে।
বাট এটি কিন্তু একটা নীরব ভাবে এটা আপনার মানুষের জীবন মান বা জীবনযাত্রার উপর এটা প্রভাব ফেলছে। প্রথম যে জিনিসটা হলো যে শিক্ষার ক্ষেত্রে আপনি কম্প্রোমাইজ করার সুযোগ নেই, কারণ শিক্ষার ক্ষেত্রে যদি আমরা কম্প্রোমাইজ করি, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের রিপোর্টে আসছে যে খাদ্য মূল্যের দাম বৃদ্ধি করার ফলে মূলত আপনার অনেকেই আপনার খাবার কাটিল করেছে। আপনার যে জিনিসটা বাজারে যে খরচটা তারা কি করছে, কম খেয়ে আপনার এটা অ্যাডজাস্ট করছে। বা শিক্ষার ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করার সুযোগ নেই, কারণ হলো আমরা যদি এখানে কম্প্রোমাইজ করি, অর্থাৎ শিক্ষা একটা বাচ্চাকে স্কুলে পাঠাবে, তাকে যদি আমি প্রপার যদি তার স্কুল খরচটা চালাতে না পারি, তাহলে কি হবে যে সেই বাচ্চার লেখাপড়া হবে না, এবং এটা জাতির ভবিষ্যতের জন্য একটি একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ হলো যে আমরা তো একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটা জাতি, সেখানে আমাদের যদি শিক্ষা যদি বাজেট কাটলি করা হয়, তাহলে এটা জাতি গঠন বা ভবিষ্যতের যে প্রজন্ম তারা কিন্তু আপনার সঠিক শিক্ষা না নিয়ে কিন্তু তারা এই দেশের জন্য একটা বার্ডেন হিসেবে আসবে। একইভাবে স্বাস্থ্যের যেটা আছে, আপনার পথ্যের দাম, যে ওষুধপত্র, আপনার হাসপাতালের বিল, সেগুলো ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। বিশেষ করে এখন কিন্তু আপনার এই যে ভেজাল খাবার বা এইসবের কারণে আমাদের কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ, ক্যান্সার, কিডনি বা হার্টের রোগের মতো এগুলো হচ্ছে। এটাও কিন্তু আমাদের এই এখানে আমাদের দেশে এত পরিমাণ ভেজাল খাবার আমাদের আমাদের এখানে অ্যাভেলেবেল, যেটা খেয়েই কিন্তু এটা হচ্ছে। এখন স্বাস্থ্যের যেটা আছে, প্রতিটা পরিবারেই কিন্তু আপনি দেখবেন যে কোনো একজন ক্যান্সারের পেশেন্ট আছে অথবা এরকম কিডনি ডায়ালিসিসের পেশেন্ট আছেন। সেখানে যেটা হচ্ছে কি যে কমিউনিকেবল ডিজিজ অনেকটাই আমরা ইপিআই প্রোগ্রাম যেটা আছে সরকারের আমাদের টিকাদান কর্মসূচিতে, এটা অনেকটাই নিয়ন্ত্রণে আসছে, এবং এটা কিন্তু এখন আপনারা দেখেন বর্তমানে হাম নিয়ে কিছু আলোচনা হচ্ছে, বাট বেশিরভাগ আমাদের বসন্ত বা কলেরা এই ধরনের যে প্রাদুর্ভাব ছিল, এটা কিন্তু পোলিওর মতো এগুলো কিন্তু বন্ধই হয়ে গেছে অলমোস্ট। বাট যারা নন কমিউনিকেবল ডিজিজ, এবং যেটা প্রধান কারণ আপনার ভেজাল খাবার খেয়ে বা আমাদের কাউন্টারফিট প্রোডাক্ট আমরা খেয়ে আমাদের যে স্বাস্থ্যের যে ঝুঁকি তৈরি হয়েছে, ক্যান্সারের মতো যে নন কমিউনিকেবল ডিজিজ, এইটার কিন্তু চিকিৎসার ব্যয় কিন্তু আপনার লাইফ লং, অর্থাৎ উনি ওই লোকটা যতদিন বেঁচে থাকবেন, ওই পেশেন্ট যতদিন সার্ভাইভ করবেন, ততদিনই কিন্তু পরিবার চায় তার শেষ সহায় সম্বল বিক্রি করে তার চিকিৎসা দেওয়ার জন্য। এখন সেখানে যখন এই ব্যয়টা বেড়ে যায়, যে পরিবারের আপনার এই ধরনের পেশেন্ট আছে, সেটা কিন্তু তাদের অবস্থা কিন্তু অনেকটাই সঙ্গীন। এবং এখানে যে আপনাদের রিপোর্টে যে বক্তব্যগুলো আসছে, সেখানে স্পষ্ট হয়েছে যে আমি হয়তো কম খাবার খাবো, কিন্তু আমি ওষুধ তো কম খেতে পারবো না। তো সেই জায়গায় আমি বলবো যে এই দুইটা বিষয় যেটি আসলে আমরা আলোচনা কম করি, বাট এটা ব্যাপক আলোচনা হওয়া উচিত। কারণ শিক্ষায় যদি আমাদের একটা মেধাহীন বা আমাদের অশিক্ষিত একটা জাতি যাতে না তৈরি হয়, একইভাবে সুস্বাস্থ্যের অধিকারী একটি জাতীয় দরকার, কারণ একটা দেশ গঠনের জন্য আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়া দরকার। আবার এটার পিছনেও আবার যেটা আছে, আমাদের নকল ভেজাল রোধে আমাদের সর্বাত্মক আমাদের যেটা পদক্ষেপ নেওয়া উচিত, জনাব সেখানে শফিকুজ্জামান, মনিটরিং এর যেটা আছে, আমরা খুব সংক্ষেপে একটু জানতে চাই এক্ষেত্রে সার্বিক ব্যবস্থাপনায় করণীয় কি রয়েছে, খুব সংক্ষেপে। আছে সেটি হলো যে প্রথম আমাদের ভেজাল বিরোধী যে কার্যক্রমগুলো আছে, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে এই ভেজালের কারণে, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতকালকে, আমি যখন ভোক্তার ডিজি ছিলাম তখন আমরা বেশ কিছু আপনারা দেখেছেন যে অপারেশন করতাম, এবং সেটা কিন্তু ব্যাপক আপনার প্রশংসিত হয়েছে, এবং সেটা মিডিয়াতেও কিন্তু এটি খুব বেশি ভাইব্রেন্ট ছিল। এবং এই ভিডিওগুলো দেখে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে তিনি আমাদের ভোক্তার যে অফিসাররা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করেছেন, এবং আপনারা মিডিয়াতে দেখেছেন। উনি ক্লিয়ার মেসেজ দিয়েছেন এই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে, কারণ তাদের সক্ষমতা ক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম কিন্তু খুব বেশি সফল হয়নি। এবারে যেহেতু সরকার প্রধান এটা একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং তিনি একটি হাইপাওয়ার কমিটি করে দিয়েছেন, 1 মাসের মধ্যে এটি রিপোর্ট দিয়ে এটা সমাধান হবে। আমি প্রত্যাশা করছি যে এই সরকার এই প্রতিষ্ঠানগুলো, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তাদের সক্ষমতা বাড়াবে এবং এটা মনিটরিং এর ব্যবস্থা নেবে। এটি হলো আমাদের খাবার বা এই ধরনের নকল ভেজাল বা আমাদের বাজারে যে ফেক প্রোডাক্ট, কাউন্টারফিট প্রোডাক্ট। আর শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সরকারের অবশ্যই তার পলিসি ইন্টারভেনশন লাগবে। সেখানে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা তো দুইভাবে পরিচালিত, একটা সরকারি ভাবে আরেকটি বেসরকারি ভাবে। এবং এখনো কম্পেয়ার টু সরকারি, আপনার যদি তুলনা করেন, বেসরকারি শিক্ষা এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। সেই ব্যয়বহুলটা যদি আপনি মিনিমাইজ করতে চান, তাহলে কি করবে, সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটাও কিন্তু আপনার, আমি বলবো যে খুবই দুরবস্থা আছে।
আমাদের সরকারিভাবে উপজেলা পর্যন্ত আপনার হসপিটাল আছে এবং তার নিচে যেটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিভিন্ন সাব সেন্টারগুলো আছে, জনাব সেখানে আমি মনে করি যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য সেবাটা যদি আমরা মানসম্পন্ন দিতে পারি, তাহলে কিন্তু আপনার বেসরকারি যে এক্সপেন্সিভ চিকিৎসা ব্যবস্থা যেটা আছে সেখান থেকে কিন্তু আপনার কিছুটা হলেও আপনার ওই আমাদের ওখানে যাওয়ার চাপটা কমবে। আর বেসরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে, সময় স্বল্পতা আমাদেরকে এখানে থামতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর বিজনেসে সময় দেওয়ার জন্য। দর্শক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছিলেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। গেল বছর অর্থাৎ 2025 সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ FDI এসেছে $178 কোটি। জাতিসংঘের বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা আংটাড এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী 2024 সালে দেশে FDI আসে $123 কোটি, সেই হিসাবে বেড়েছে 44% উপরে। বলা হয় 2025-এ বিশ্বব্যাপী মোট FDI ছিল $1,600 বিলিয়ন, যার মধ্যে সবচেয়ে বেশি $277 বিলিয়ন যায় যুক্তরাষ্ট্রে। এছাড়া সিঙ্গাপুরে 150, হংকংয়ে 116, চীনে ছিল 104 বিলিয়ন। তবে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনামে 20, ইন্দোনেশিয়া 21, থাইল্যান্ডে 19, মালয়েশিয়ায় 15 এবং কম্বোডিয়ায় $5 বিলিয়ন গেলেও আশঙ্কাজনকভাবে পিছিয়ে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী ভারতের FDI ছিল প্রায় $39 বিলিয়ন। একদিকে কঠোর আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে জুয়া খেলা, অন্যদিকে বৈধতা দেয়া হলো কর বাড়িয়ে। এমন বিপরীতমুখী দুই আইন তৈরি হয়েছে সংসদে, যা দেশের আইন প্রণয়ন পদ্ধতির দুর্বলতার ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে অবৈধ কর্মকাণ্ড থেকে কর আদায়ের চেষ্টা অনৈতিক, আর ভয়াবহ ব্যাধির আকার ধারণ করা এই কর্মকাণ্ডকে প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণের পরামর্শ সংশ্লিষ্টদের। রুহুল আমিনের রিপোর্ট। প্রযুক্তি জীবনকে শুধু সহজ করেনি, সহজলভ্য করেছে নিষিদ্ধ বস্তু কিংবা দণ্ডনীয় অপরাধমূলক কাজও। এই যেমন কম্পিউটারের কিবোর্ডে অনলাইন বেটিং লিখলেই চলে আসে জুয়া বা বাজি ধরার অসংখ্য উপায়। মোবাইল নম্বর দিয়ে মুহূর্তেই করা যায় রেজিস্ট্রেশন। এই অনলাইন জুয়া ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, যার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। একটা সময় জুয়া বলতে বোঝানো হতো কার্ড, হাউজি, তিনপাত্তির মতো খেলা। তবে জুয়ার বড় আসর এখন অনলাইন মাধ্যম। ক্রিকেট, ফুটবল সহ জনপ্রিয় খেলার বড় প্রতিযোগিতা শুরু হলেই জমে ওঠে এসবের আসর, যদিও তা নিষিদ্ধ বিদ্যমান আইনে। তবে ভয়াবহতা ঠেকাতে এবার পুরনোটা বাতিল করে পাশ হলো নতুন জুয়া প্রতিরোধ আইন 2026। সুযোগ আছে আলোচনা করার। বাংলাদেশের প্রেক্ষাপটে জুয়াটা অ্যাকচুয়ালি আমাদের নিষিদ্ধ, এবং জুয়া খেলার জন্য আপনার যে ধরনের মানসিক এবং আর্থিক স্থিতিশীলতা দরকার, সামাজিক কালচার দরকার, সেই কালচার সামাজিকতাটা বাংলাদেশে এখনো হয়ে ওঠেনি। সেটা আইনি অবকাঠামোতেও এবং পাশাপাশি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটেও। নতুন আইনে স্পষ্ট করে বলা হয়েছে হাউজি, লটারি, পাশা, পোকার, কার্ড গেম, মূল্যবান বস্তু, অনলাইন অবকাঠামো সবই পড়বে জুয়ার আওতায়। অন্যদিকে আয়কর আইন 2023-এর 118 ধারায় বলা হয়েছে লটারি, শব্দজট, কার্ড গেম, অনলাইন গেম বা এ ধরনের যে কোনো খেলায় বিজয়ীকে অর্থ দেওয়ার সময় 20% উৎসে কর কেটে রাখতে হবে, যা চলতি অর্থবছর বাড়িয়ে 25% করা হয়েছে। দুটি আইনই পাশ হয়েছে সংসদের চলতি অধিবেশনে, যার সমালোচনা করেছেন এই বিশ্লেষক। একদিকে বেআইনি ঘোষণা করেছে, আরেকদিকে এটার জন্য ট্যাক্স বাড়িয়েছে। তা আমি আশ্চর্যিত নই, কারণ আমাদের আইনগুলো প্রয়োগ হয় না দুর্ভাগ্যবশত। পরবর্তীতে আইন করার পর যদি তাদের দৃষ্টিতে আসে যে অন্য আইনের সাথে এটা সাংঘর্ষিক, তাহলে সেই সংঘর্ষটা দূর করা উচিত তাদের। এটাই হবে কাঙ্ক্ষিত। সুজন সম্পাদকের পরামর্শ জুয়া বন্ধে আরো কঠোর হওয়ার। এক্ষেত্রে প্রযুক্তি যথাযথ প্রয়োগের পক্ষেও তিনি, যদিও সক্ষমতা নিয়ে প্রশ্ন প্রযুক্তিবিদদের। প্রযুক্তি ব্যবহার করে এটা বন্ধ করতে পারে কিনা, তারা যদি প্রযুক্তি ব্যবহার করে বন্ধ করতে পারা তো উচিত। আমি মনে করি তাদের এটা ব্যবস্থা করে নেওয়া উচিত। আর তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এগুলো করছে কিংবা মানুষকে প্ররোচিত করছে এগুলো করার জন্য, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমাদের যে সিস্টেমটি আসলে কন্ট্রোল করে বা যেটা ব্লক করে, সেটা শুধু ওয়েব প্ল্যাটফর্মে বন্ধ করতে পারে, অ্যাপ প্ল্যাটফর্মে তারা বন্ধ করতে পারে না। তো আমরা কতজন আমরা ডেস্কটপে বসে জুয়া খেলি, সবাই মোবাইল দিয়েই খেলে। কারণ হচ্ছে যে মোবাইলের যে অ্যাপ্লিকেশন নামালে পরে একটা এক্সটার্নাল ভিপিএন তৈরি হয়, ভিপিএনের আইপিগুলো
অনেকভাবে ক্লাস্টারিং হয় বিধায় আমাদের গেটওয়ে সেটাকে অ্যালাউ করে ফেলে প্যাকেট। অনলাইনে জুয়া খেললে নতুন আইনে সর্বোচ্চ শাস্তি 5 বছরের জেল অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। রুহুল আমিন, ৭১, ঢাকা। বেতন ভাতা আদায়ে এবার বিজিএমইএ ঘেরাও করেছে আশুলিয়ার সাঙ্গুটেক্স লিমিটেডের শ্রমিকরা। তারা জানান, তৈরি পোশাক কারখানাটিতে গ্যাস বিদ্যুতের সংকট নেই, ক্রয়াদেশও রপ্তানি স্বাভাবিক। তবুও মাসখানেক ধরে কার্যক্রম বন্ধ রেখেছে মালিকপক্ষ। এতে বিপাকে পড়েছেন প্রায় ২৫০০ পোশাক কর্মী। মঙ্গলবার ভারী বর্ষণ উপেক্ষা করে বিজিএমইতে অবস্থান নেন কয়েকশো শ্রমিক। তাদের দাবি, কলকারখানা অধিদপ্তর ও সাঙ্গুটেক্সের ব্যবস্থাপনা পরিচালক মাহি মান্নান জয়ের কাছে ধর্ণা দিয়েও সমাধান মেলেনি। তথ্য অনুযায়ী সাঙ্গুটেক্স বিজিএমইএর সদস্য কারখানা। বর্তমানে এটির কার্যক্রম বন্ধ থাকলেও পুরনো ক্রয়াদেশের পোশাক অন্যত্র তৈরি করছে মালিকপক্ষ। আমার কষ্ট একটাই যে সংসার খুব কষ্ট চলছে, ভাই দুই-তিনটা পোলাপান আছে ছোট ছোট, তাদেরকে ঠিক মতো কোনো কিছু করতে পারতেছেন, দিতে পারতেছি না। বাড়ির পরিবার ফ্যামিলি বাবা মা আছে, তাদেরকে কোনো কিছু হেল্প করতে পারতেছে না। আমাদের এই অবস্থা রাখিয়া ওনারা 13-1 দ্বারা দিয়ে আমাদের কাজ আমাদের আশেপাশে পরিচিত অনেক ফ্যাক্টরিতে করাইতেছে। আসলে আমাদের কি অপরাধ? আমরা যদি ফ্যাক্টরিকে ভালোই না বাসতাম, কাজই না করতাম, ওনার বাপে বাঁচে থাকতে টিন সেট ফ্যাক্টরি শুরু করছে, একটা মুরগির ফার্ম নিয়ে শুরু করছে, এখন 6তলা বিল্ডিং পাশে। আল্লাহ ওনারে তো ভালোই রাখছে, তাহলে আমাদের কষ্ট দিয়ে লাভ কি? দেখেন আপনি বৃষ্টির মধ্যে ভিজতেছি। দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। আর জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বাজেট পাশের পর 7 দিন মুলতবি ছিল অধিবেশন। এরপর মঙ্গলবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আবার অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীরা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রাণী সম্পদ মন্ত্রী সংসদকে জানান, এই সরকার জলাশয়গুলো আর কখনো ইজারাদারদের দিবে না। দেশে প্রতি বছর 1,62,33,000 মেট্রিক টন তরল দুধের চাহিদার বিপরীতে 1,55,38,000 মেট্রিক টন দুধ উৎপন্ন হয় বলে জানান তিনি। এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনী সংসদকে জানান, সরকার শিগগিরই ডিএনডি এলাকায় জলাবদ্ধতা দূর করতে কার্যকর ব্যবস্থা নেবে। খাদ্যশস্য, চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমায় জুন মাসে সামান্য কমেছে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক। যদিও চাহিদা বাড়ায় রেকর্ড উচ্চতায় মাংসের দাম, যা উঠে আসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যে। তবে সুপার এল নিনো ও মধ্যপ্রাচ্য সংকট সহ নানা কারণে আবারও বাড়তে পারে দাম, এমন শঙ্কা বিশ্লেষকদের। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। গেল জুনে সামান্য কমেছে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক, যা উঠে এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যে। তবে বিশ্লেষকদের শঙ্কা, এই স্বস্তি দীর্ঘমেয়াদে থাকবে না। কারণ উপসাগরীয় অঞ্চলের সংঘাতের ফলে জ্বালানি ও সারের দাম বৃদ্ধির পাশাপাশি বছরের দ্বিতীয়ার্ধে তীব্র এল নিনোর শঙ্কা, যা আবারও আকাশচুম্বী করতে পারে খাদ্যপণ্যের দাম। ফাওয়ের তথ্য বলছে, জুনে খাদ্যশস্য, চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমায় সামগ্রিক সূচক নিম্নমুখী হয়েছে। বিপরীতে বৈশ্বিক চাহিদা বাড়ায় ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে মাংসের দাম। একই সময় ইন্দোনেশিয়ায় পাম তেলের উৎপাদন নিয়ে অনিশ্চয়তায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে ভোজ্য তেলের বাজারেও। তাই সূচক নিম্নমুখী থাকলেও এখনও অস্থির ভোগ্যপণ্যের বাজার। বিশ্লেষণে দেখা যায়, বছরের প্রথমার্ধে বিশ্ববাজারে চালের দাম বেড়েছে 24%। একই সময় তুলায় বেড়েছে 19.5% এবং গমের দাম 16%। ঊর্ধ্বমুখী ছিল সয়াবিনের দামও। অন্যদিকে কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে গমের রপ্তানি বৃদ্ধি এবং দক্ষিণ আমেরিকায় ভুট্টার উচ্চ ফলনে বাজারে সরবরাহ বেড়েছে। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় চিনি উৎপাদনকারী ব্রাজিলে আখের অতিরিক্ত সরবরাহ এবং দেশটির মুদ্রার মান দুর্বল হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চিনির রপ্তানি। দুগ্ধ উৎপাদন বেড়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে, আর ভিয়েতনাম থেকে বেড়েছে কফি রপ্তানিও। তাই বিশ্ববাজারে কমেছে এসব পণ্যের দাম। বিশ্লেষকদের শঙ্কা, বর্তমান এমন পরিস্থিতিতে বড় ঝুঁকি হয়ে দেখা দিতে পারে সুপার এল নিনো। বিশ্বের এক অঞ্চলে তীব্র খরা আর অন্য অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যায় উৎপাদন কমতে পারে ধান, গম, ভুট্টা, সয়াবিন সহ নানা খাদ্যশস্যের, যার নেতিবাচক প্রভাব পড়বে বৈশ্বিক খাদ্যপণ্যের দামে। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।